করোনার বুস্টার ডোজ নিয়েও রাজনীতির মধ্যে বঙ্গ রাজনীতি যথারীতি তপ্ত একের পর এক নিয়োগ দুর্নীতির অভিযোগে। বিভিন্ন ক্ষেত্রে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজন পোষণ, নিয়মভঙ্গ, নানা অভিযোগে বিদ্ধ নানা দল। হাজার হাজার চাকরি প্রার্থীর প্রশ্ন একটাই, কেন চাকরির নিয়োগে স্বচ্ছতা থাকবে না? এই অভিযোগে কখনো চরম অস্বস্তিতে তৃণমূল, কখনো অস্বস্তিতে বিজেপি। এইমসে বেআইনিভাবে নিয়োগের অভিযোগে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূর পর এবার বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। আরও এক বিজেপি বিধায়কের দুয়ারে রাজ্য পুলিশের সিআইডির গোয়েন্দারা। এদিন আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানাকে। দুপুর 1টা নাগাদ বাঁকুড়া সদর থানার পুলিশকে নিয়ে নীলাদ্রি শেখর দানার বাড়িতে আসেন সিআইডির গোয়েন্দারা। প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, ভিডিওগ্রাফি করা হয় গোটা প্রক্রিয়া। সূত্রের খবর, কিভাবে এবং কবে চাকরি পেয়েছেন, কত টাকা বেতন পান, চাকরি পাওয়ার জন্য কি কি নথি জমা দিয়েছেন, এইসব বিষয়ে বিজেপি বিধায়কের মেয়ের কাছে জানতে চান সিআইডির গোয়েন্দারা। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার বাড়িতে সিআইডির গোয়েন্দারা তারা আসেন। দুপুর 1টা থেকে 3:30 পর্যন্ত প্রায় 2.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় ওনার মেয়েকে, এবং জিজ্ঞাসাবাদের পর সিআইডির আধিকারিকরা তারা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছেন এবং গোটা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটিকে একবারে ভিডিওগ্রাফি করা হয়। মানে জিজ্ঞাসাবাদের সময় আমি উপস্থিত ছিলাম না, যিনি মৈত্রী উনি এবং অফিসাররা ওনারা উপরে রুমে ওনারা জিজ্ঞাসাবাদ করছিলেন, আমি সেখানে ছিলাম না, জিজ্ঞাসাবাদের জায়গায় ছিলাম না, আমি নিচেই বসেছিলাম। তবে এটা বলবো যে যেভাবে অভিযোগটা যেভাবে প্রচার হচ্ছে সেটা কিন্তু সেরকম নয়। উনি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করেন, এইটুকু। এদিন সকাল থেকেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার ফোন ছিল বন্ধ, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেহেতু এসএসসিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতি ধরা পড়েছে, সেই জন্য যে এইমসের চাকরির নামে মিথ্যে প্রচার করে চলে যায়। এইমসে কারো চাকরি হয়নি, প্রথম কথা হচ্ছে এটা। এইমসে কন্ট্রাকচুয়াল জব হয়েছে। কন্ট্রাকচুয়াল জব আর পার্মানেন্ট চাকরির মধ্যে পার্থক্য আছে। শুধুমাত্র এসএসসির যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে চোখ ঘোরানোর জন্য এগুলো প্রচার হচ্ছে। এখানে যদি কোনো ঘটনা ঘটে, যদি কোনো কেস হয় এবং তদন্ত করার জন্য যদি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সেটা ফরওয়ার্ডেড হয় বা তারা দেখে, এবং তার জন্য যে বা যারা জড়িত তাদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সাপেক্ষে, তাদেরও তো সহযোগিতা করা উচিত, এবং সিআইডিরও তো অধিকার আছে, রাইট আছে যে তদন্ত করার, জিজ্ঞাসাবাদ করার। তার মেয়ের চাকরি নিয়ে তৃণমূল সমালোচনায় সরব হওয়ার পর বুধবার তৃণমূলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। সেই জায়গাতে আপনারা হাজার হাজার ঢুকিয়েছেন, বাঁকুড়া মেডিকেল কলেজ হসপিটালে শয়ে শয়ে ঢুকিয়েছেন, বাঁকুড়া ইউনিভার্সিটিতে শয়ে শয়ে ঢুকিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনারা ঢুকিয়ে রেখেছেন। তার তালিকা তুলে নিয়ে আসবো। আমরা কোন কাজমানিকে বিশ্বাস করি না, তোলাবাজিকে বিশ্বাস করি না। সেইগুলো যেদিনকে তুলে নিয়ে আসবো, রাস্তায় আপনাদেরকে উলঙ্গ করে দাঁড় করাবো। সবসময় রাস্তাঘাটে দুর্নীতির কথা বলে, আজকে তাদের বাড়িতে সিআইডি এসে উপস্থিত হয়েছে। বাঁকুড়ার বিধায়ক তার কন্যার চাকরির ব্যাপারে, এবং বাঁকুড়ার বিধায়কের পাশাপাশি এমপি তিনিও সমানভাবে জড়িত। কিছুদিন আগে তারা তৃণমূলের কিছু নেতৃত্বকে তারা জেলে ভরার কথা বলছেন, আজকে ওনার সামনে জেল উপস্থিত হয়ে গেছে। তো তাই ভয়ে তিনি আজকে কাতর হয়েছেন। তো স্বাভাবিকভাবে আমরা তাদের শাস্তির দাবি চাই, ইমিডিয়েটভাবে তাদেরকে গ্রেফতার করা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক। তারা যে দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে তাতে বিজেপির একাধিক কর্মী নেতৃত্ব প্রকাশ্যে তারা অভিযোগ জানিয়েছে। টোটালি প্রতিহিংসামূলক আচরণ। কারণ আমরা যতটুকু জানি সেটা সরকারি কাজও নয়, ঠিকাদারি সংস্থার কাজ। এবং সেই জায়গায় নীলাদ্রি শেখর দানার মেয়ে যোগ্যতার ভিত্তিতেই পেয়েছে, শিক্ষিতা মেয়ে পেতেই পারে। একটার পর একটা স্ক্যাম যখন তৃণমূল কংগ্রেসকে কুরে কুরে খাচ্ছে, তৃণমূল কংগ্রেস যখন গায়ের থেকে কালি ধুয়ে ফেলতে পারছে না, তখন বিজেপির বিধায়কের মেয়ের গায়ে কালি লাগানোর চেষ্টা করছে। এর আগে গত বুধবার চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি গোয়েন্দারা।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার নেতা পার্থ চট্টোপাধ্যায় 6 মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি ইমেল পাঠান, যেখানে তিনি দাবি করেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ এবং বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে কল্যাণী এইমসে চাকরি পেয়েছেন। অমিত শাহকে পাঠানো ইমেলে বিজেপি নেতা আরও অভিযোগ করে বলেন, এই রাজনৈতিক নেতারা দলে থেকে পদের অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করছেন, আর বিজেপির যে সাধারণ কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন তারা এই দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য বঞ্চিত হচ্ছেন। এরপরই মুর্শিদাবাদের এক বাসিন্দা কল্যাণী থানায় লিখিত অভিযোগ করেন। তাতে বলা হয়, কল্যাণী এইমসে বেআইনিভাবে চাকরি দেওয়া হচ্ছে। যোগ্যদের বদলে প্রভাব খাটিয়ে বিজেপির সাংসদ, বিধায়ক ও নেতামন্ত্রীর পরিবার পরিজনদের চাকরি পাইয়ে দিচ্ছেন। অভিযোগকারী দাবি করেন, তিনিও কল্যাণী এইমসে চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু তার চাকরি হয়নি। ইন্টারভিউ না নিয়ে বেআইনিভাবে অন্যকে চাকরি দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বাঁকুড়ার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ সহ 8 জনের নামে এফআইআর হয়। পরে কল্যাণী থানার থেকে তদন্তভার নেয় সিআইডি। সেই মামলাতেই এদিন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়েকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। সিবিআই যে তদন্ত করছে আমরা কি থামাতে পারছি? বাঁকুড়ার বিধায়কের নয়, আপনার চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ আগে সিপিএম এ ছিলেন, তার পুত্রবধূর বিরুদ্ধেও তো তদন্ত হচ্ছে, তদন্ত হবে। এবং এইমসে চাকরি দেওয়া নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাজ্য সরকার সিআইডি নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করে দোষীদের খুঁজে বার করবে। কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্ট হয়নি, ওটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এবং একটি সুলভ বলে সংস্থা তারা করেছেন আউটসোর্সিং। এরা জানে না বলে এইসব হাত পা ছুটছে। আলটিমেটলি আইনের লড়াইতে আমাদের বিধায়কদের সম্মান রক্ষিত হবে। এবং সিআইডিকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে, কয়লা, গরু এইসব জায়গা থেকে এসএসসি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, শিক্ষক কর্মী নিয়োগের দুর্নীতি থেকে ঘোরানোর জন্য, সেইটা ফেল করবে কিছুদিনের মধ্যে। এইমসে বেআইনি নিয়োগের অভিযোগ ঘিরে যখন অস্বস্তিতে বিজেপি, তখন গরু পাচার, কয়লা পাচারের মামলায় অস্বস্তিতে তৃণমূল। গরু পাচার ও কয়লা পাচার কাণ্ডের তদন্ত করছে 2 কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি। অন্যদিকে 2 বিজেপি বিধায়কের আত্মীয়ের বেআইনিভাবে এইমসে চাকরির অভিযোগের তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। অর্থাৎ কোথাও সিবিআই তো কোথাও সিআইডি, কোথাও রাজ্য পুলিশের এজেন্সি, কোথাও কেন্দ্রীয় এজেন্সি। এই আবহেই ফের ইডির হাজিরা এড়ালেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ও তৃণমূল বিধায়ক মলয় ঘটক এবং পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। এর আগে অক্টোবরে ইডির সদর দফতরে হাজিরা দিলেও এ নিয়ে 3 বার ইডির কাছে হাজিরা দিলেন না পূর্তমন্ত্রী ও আসানসোল উত্তরের তৃণমূল বিধায়ক মলয় ঘটক। হাজিরা এড়ালেন পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। কয়লা পাচার কাণ্ডের তদন্তে 2 জনকেই শুক্রবার দিল্লিতে ইডির দফতরে তলব করা হয়েছিল। তারা নিশ্চয়ই, মলয় ঘটক নিজেই খুব ভালো আইনজীবী, তারা নিশ্চয়ই আইনি পরামর্শ নিয়েই যায়নি। গেলেই যে সঙ্গে সঙ্গে যেতে হবে এরকম ব্যাপার না। এবং কালকেও তো অভিষেক বলেছে জোর করে ইডি এগুলো ডাকছে। দেখুন, লুকোচুরি খেলছেন, বারবার টুকু টুকু বলছেন, একসময় ধাপ্পা খেয়ে যাবেন, চিন্তা নেই। সিবিআই এসে খপাত করে ধরবে ঘাড়ে। 2020-21 সাল থেকে বেআইনিভাবে কয়লা পাচার কাণ্ডের তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, মলয় ঘটক যে বয়ান দিয়েছেন তার সঙ্গে তদন্তে উঠে আসা তথ্য প্রমাণের অসঙ্গতি রয়েছে। ইডির আধিকারিকরা মনে করছেন মন্ত্রী সঠিক তথ্য দিচ্ছেন না। ইডি সূত্রে দাবি, সেই কারণেই মলয় ঘটককে তলব। অন্যদিকে ইডি সূত্রে দাবি, কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বাড়ি এবং অপারেশনাল এরিয়া বাঘমুন্ডি। তদন্তকারীদের দাবি, লালার বাড়ি থেকে যেসব নথি উদ্ধার হয়েছে তা থেকে সুশান্ত মাহাতোর নামে কিছু সূত্র মিলেছে। এছাড়াও একাধিক সাক্ষীর বয়ানেও বাঘমুন্ডি তৃণমূল বিধায়ক সম্পর্কে তথ্য মিলেছে বলে ইডি সূত্রে দাবি। এই অবস্থায় সূত্রের খবর, ইডিকে ইমেল করে বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ব্যস্ত, তাই তিনি যেতে পারবেন না। ইডির অফিসাররা চাইলে তাকে কলকাতায় এসে জিজ্ঞাসাবাদ করতে পারেন। আপনারা জানেন, কয়লা পাচার নিয়ে যে কেস চলছে অনেক দিন ধরে, এবং বহু লোককে জেরা করেছেন সন্দেহজনক, যারা পাচারকারী, যারা ওখানকার অফিসার ইত্যাদি। তো স্বাভাবিকভাবে বহু লোকের নাম সেখানে যুক্ত হয়েছে, আর তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আপনার নাম আসছে কেন। কয়লা পাচার মামলায় তৃণমূলের মন্ত্রী বিধায়কদের ইডির তলব এড়ানোর মধ্যেই কেন্দ্রীয় সরকারি সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএল এর আরও এক প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করল সিবিআই।
এই নিয়ে কয়লাকাণ্ডে তদন্তে 8 জন ইসিএল এর প্রাক্তন ও বর্তমান কর্মী ও আধিকারিককে গ্রেফতার করা হলো। কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএল এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে। এর আগে গ্রেফতার করা হয় ইসিএল এর বর্তমান জিএম এসসি মৈত্র, প্রাক্তন জেনারেল ম্যানেজার অভিজিৎ মল্লিক, প্রাক্তন জিএম সুশান্ত বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাসকে। কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাতের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ইসিএল এর ম্যানেজার মুকেশ কুমারকেও। ইসিএল এর 2 কর্মী দেবাশিস মুখোপাধ্যায় ও রিঙ্কু বেহেরাকেও গ্রেফতার করেছে সিবিআই। সিবিআই সূত্রে দাবি, বেআইনি কারবারে যাতে কোনো আঁচ না আসে তার জন্য কয়লা মাফিয়া যেমন প্রভাবশালীদের প্রোটেকশন মানি দিত, তেমনি ইসিএল এর কর্তাদের একাংশকেও টাকা দেওয়া হতো। ঘুষ দিয়ে অবৈধভাবে কয়লা খনি থেকে তোলা হতো কয়লা। সিবিআই সূত্রে আরও দাবি, ধৃত 7 জনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, সেখান থেকে সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি লালা ডায়েরি থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সূত্রের খবর, সে বিষয়ে তথ্য পেতেই ইসিএল এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। ইসিএল এর প্রাক্তন বর্তমান কর্মী আধিকারিকদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই 8 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদেরও ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে কয়লা পাচার মামলায় 2021 সেপ্টেম্বরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির ইডি দফতরে 9 ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে গত 14 জুন সিবিআই এবং 23 জুন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 15 জুন এই মামলায় ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে প্রায় 9.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। পরের দিন শওকত মোল্লা ঘনিষ্ঠ ক্যানিং 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি সাদেক লস্করকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আর কোথাও গরু পাচার মামলা, কোথাও কয়লা পাচার মামলা, তো কোথাও সোনার দোকানে চুরির মামলা। এই নিয়ে ব্যস্ত রাজনীতিবিদরা। কয়লা পাচার মামলায় শুক্রবার ইডির হাজিরা এড়িয়েছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও মন্ত্রী মলয় ঘটক এবং পুরুলিয়ার বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। আর এর আগে মঙ্গলবার সোনার দোকানে চুরির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিজেপির হেভিওয়েট সাংসদ ও মোদী মন্ত্রিসভার সদস্য নিশীথ প্রামাণিক। 2009 সালের মে মাসে আলিপুরদুয়ার থানায় 2 স্বর্ণ ব্যবসায়ী তাদের দোকানে চুরির অভিযোগ দায়ের করেন। জানান, সোনার গয়না ও রূপোর সামগ্রী খোয়া গেছে। তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলায় একজনকে গ্রেফতারও করা হয়। 2011 সালে আদালতে পেশ করা চার্জশিটে পুলিশ দাবি করে, ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নিশীথ প্রামাণিকের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেখান থেকে খোয়া যাওয়া সোনার গয়না ও রূপোর সামগ্রী উদ্ধার হয়। চার্জশিটে যুক্ত করা হয় নিশীথ প্রামাণিকের নাম। তার বিরুদ্ধে চার্জশিটে 379 ধারায় চুরি ও 411 ধারায় চুরির সামগ্রী উদ্ধারের ধারা দেওয়া হয়। পুলিশের দাবি, এরপর নিশীথ প্রামাণিককে বারবার সমন পাঠানো হলেও হাজিরা তিনি দেননি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। সম্প্রতি অমিত শাহ ডেপুটির বিরুদ্ধে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশ জারি করেছিল আদালত। এরপরই মঙ্গলবার সল্টলেকের এমপি এমএলএ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। ওয়ারেন্ট ইস্যু হয়েছিল। এবার ওয়ারেন্ট ইস্যু করার পরেও পুলিশ ওনাকে কোর্টে আনতে পারেনি বা উনি হাজিরও হননি। সেই কারণে আদালত ওনার এগেনস্টে প্রোক্লামেশন অ্যাটাচমেন্টের অর্ডার দেয়। তো ওই মঙ্গলবার উনি এসে সারেন্ডার করেন, কোর্টে এসে জামিন নেন। আদালত ওনাকে জামিন মঞ্জুর করেন, 5,000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। যখন নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে সোনার দোকানে চুরির মামলায় নাম জড়ায় তখন তিনি তৃণমূলে ছিলেন। 2019 সালে বিজেপিতে যোগ দেন। নিশীথ প্রামাণিক বর্তমানে কোচবিহারের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহ ডেপুটি অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সেই সঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রীও। তিনি সোনার দোকানে চুরির মামলায় জামিন নেওয়ার পর ফেসবুক পোস্টে দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কটাক্ষ করে বলেন, আমাদের সৌভাগ্য, আমাদের জেলার ডাকাত দিল্লিতে উচ্চ পদে আসীন। জয় শ্রী রত্নাকর। 2019 সালে যার নামে এই কেস ছিল, 2021 সালে যার নামে কেস ছিল, তখনও যে জামিন নেননি, তিনি উপস্থিত থাকলেন নমিনেশন ফাইল করবার জন্য, পুলিশের খাতায় অ্যাবসকন্ডার। তারপরে কি করে নমিনেশন দাখিল করলেন সশরীরে হাজির হয়ে? পুলিশ কেন সেই সময় তাকে গ্রেপ্তার করলো না? যতক্ষণ নিশীথবাবু টিএমসির নেতা ছিলেন তখন ডাকাত চোর ছিলেন না। যেদিন থেকে বিজেপিতে এসেছেন এবং এমপি হয়েছেন তখন তার পার্টির লোকেরা, পুরনো লোকেরা তার বিরোধিতা করছে সবচেয়ে বেশি। তাকে আটকাতে না পেরে তার উপরে আক্রমণ, তাকে ভোটে লুট করে হারানো তার এলাকায়, এবং তাকে বিভিন্ন কেস দিয়ে ব্যতিব্যস্ত করার চক্রান্ত চলছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে নিশীথ প্রামাণিক ফোন ধরেননি, উত্তর দেননি হোয়াটসঅ্যাপ মেসেজেরও। অগাস্টের প্রথম সপ্তাহে এমপি এমএলএ আদালতে ফের এই মামলার শুনানি হবে। তখনই হবে এই মামলার চার্জ গঠন।
এদিকে এরই মধ্যে এবার চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে ডেকে পাঠালো রাজ্য পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখা। মাস তিনেক আগে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে আসে। অভিযোগ ওঠে সরকারি চাকরি দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা তুলেছেন তৃণমূল বিধায়কের আত্মসহায়ক প্রবীর কয়াল। তদন্তে নেমে প্রবীর কয়াল সহ 3 জনকে গ্রেফতার করে পুলিশ। এই সময়ে একটি অডিও ক্লিপও ভাইরাল হয়, যেখানে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কথা শোনা যায়। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। প্রবীর বাবু তো আমাকে বললো আপনাকে ফোন করতে বললো। হ্যাঁ, তোমাদের এই প্রাইমারি গুলো হয়ে গেছে। হ্যাঁ, 16 তারিখে ডে অফিসে ওদের ডাকবে, ওদের কাছে খবর পৌঁছে যাবে। হ্যাঁ, প্রাইমারি তো নদিয়ার 5টা, মুর্শিদাবাদের 5টা, ওরা 10 জন টাকা পয়সা দিয়ে রেখেছিল। আপারেরও আপনার 6 জনের দিয়েছে। আপারে গুলো একটু দেরি আছে, ওগুলো হবে, হয়ে যাবে। ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে দেখা যায় ধৃত প্রবীর কয়ালকে পাশে নিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলছেন তৃণমূল বিধায়ক তাপস সাহা। পুলিশ সূত্রে দাবি, এরপর তদন্ত যত এগিয়েছে ততই অভিযোগের পাহাড় সামনে এসেছে। চাকরির টোপ দিয়ে প্রায় 1.5 কোটি টাকা তোলা হয়েছে বলে জানা গেছে। এরপরই রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা বৃহস্পতিবার সন্ধ্যায় তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে নোটিশ পাঠায়। মঙ্গলবার সকাল 11টায় তাকে হাজির হতে বলা হয়েছে। আমাকে বলা হয়েছে, হাজির হতে বলা হয়েছে। দেখি সেটা আমার উকিলে আলোচনা করব, কি করবে না করবে, উকিল যা বুদ্ধি দেবে তাই করব। আরও অনেকে ডাক পাবে। আপনারা দেখেছেন বিধায়করা নিজের প্যাডেতে নাম লিস্ট পাঠিয়েছেন। তো স্বাভাবিক প্রশ্ন উঠছে যে এরা কিসের বেসিসে চাকরি পেয়েছে কি না, যদি পেয়ে থাকে কী আধারে পেয়েছে, এরা কি চাকরিতে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় কি পাস করেছে। তো সেই যে পরীক্ষার যে লিস্ট, রেজাল্টের যে লিস্ট, তার সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেগুলো তো ট্যালি করার দরকার। এবং যারা হয়তো করা হয়েও গেছে, তারপরে যদি গরমিল হয়, তার যারা পাঠিয়েছেন লিস্ট তাদের জিজ্ঞেস করবেই তাতে কোনো লেনদেন হয়েছে কিনা বা অন্য কোনো কারণ কিনা জানার দরকার আছে। রাজ্য সরকার তো সিআইডিকে দিয়ে তদন্ত করাচ্ছে, যদি করে থাকে তার বিরুদ্ধে আইনগত যা ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল বলে সে তো ছাড় পাবে না। দুর্নীতির অভিযোগে বঙ্গ রাজনীতির সর্বদাই তপ্ত। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে সরব। এই আবহে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোকে বলছি, কাঁচের ঘরে বসে ঢিল ছুঁড়বেন না, বিপদে আপনার দুজনই পড়বেন। কারণ আপনার চার্জশিট লেখা হয়ে আছে মমতা ব্যানার্জি, ছবি কেনার চার্জশিট, তারা নিউজের চার্জশিট, জাগো বাংলার অ্যাকাউন্টের টাকা রাখছি, শুধু জমা দেওয়ার অপেক্ষায় আছে। শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর নামে চার্জশিট তৈরি থাকার কথা বলে হুঁশিয়ারি দিচ্ছেন, তখন নারদের স্টিং অপারেশনের প্রসঙ্গ তুলে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। 2016-তে আমি শুভেন্দুবাবুর ওই ভিডিও দেখিয়েছিলাম যেখানে তিনি টাকা নিচ্ছেন ম্যাথিউ স্যামুয়েলের লোকের কাছ থেকে। আর সেই টাকা নেওয়ার প্রমাণের পরে সকলের সামনে সকলেই দেখেছে আজকে কিভাবে তিনি তদন্তের আয়তায় থেকে সরিয়ে বড় বড় কথা বাংলায় বলে বেড়াচ্ছেন। সিবিআই বা ইডি কি পেয়েছে না পেয়েছে, কবে চার্জশিট দেবে, কি চার্জশিট দেবে না, সেই সব ব্যাপার সিবিআইয়ের আগে থেকেই শুভেন্দুবাবু বলে দিচ্ছেন। তার থেকেই তো প্রমাণিত যে এরা একসঙ্গে চলছে, গোপনভাবে ঘরে বসে তারা মিটিং করেন। এবং আমি এটুকুনিও বলতে পারি, রাজভবনে তাদের মিটিং হয়। সিবিআই কি কেন্দ্রীয় সরকারের কথায় কখনো উঠছে কখনো বসছে তৃণমূলকে সাহায্য করার জন্য, সুবিধা পাইয়ে দেওয়ার জন্য? গোয়ার ভোট থাকলে একরকম, ত্রিপুরাতে বাম বিরোধী ভোট সেটা বিজেপি নিতে চায়, বা বিজেপি বিরোধী ভোট সেইটা যেন এক জায়গায় না থাকে, এরকম প্রচেষ্টা হলে কি চার্জশিট আগুপিছু হয়ে যাচ্ছে? অনন্তকাল ধরে এই সিবিআই আর ইডির তদন্ত হচ্ছে। এখন কে গ্রেফতার হলেন, কে গ্রেফতার হলেন না, যিনি গ্রেফতার হলেন না তিনি অন্য দলে গেলেন কিনা, সেই দলে গিয়ে তার লাভ হলো কিনা, ইত্যাদি ইত্যাদি এই নিয়েই চর্চা হয়। আজকে মানে রাজনীতিকরণ এমন জায়গায় গেছে যে ইডি সিবিআই এর অফিসের সামনে কার্যত মঞ্চ বাঁধা হচ্ছে। সেটা মানে খুব এই এতক্ষণ দর্শকরা গত 20 মিনিটে বুঝতে পেরেছেন যে একেবারে রাজনীতির কেন্দ্রে হচ্ছে তদন্তটা চলে এসছে। দায় কার? অবশ্যই তদন্তকারী সংস্থার। এইখানে তরুণদা আপনারা বারবার সিবিআই তদন্তের দাবিতে কোর্টে যেতেন। আমি সেই জীবনানন্দের কবিতাটা একটু ঘুরিয়ে বলা যায় যে এই সিবিআই তদন্ত চেয়েছিলেন বুঝি? আমরা তো পরিষ্কার করেই হচ্ছে যে বলেছিলাম যে
কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক, ফলে সেইটা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার রেজাল্ট মানুষ পায়নি। যদি রাজ্য সরকারের কথা ধরি, যে 2012 সালে মমতা ব্যানার্জি একটা সরকারি নির্দেশিকায় বলেছিলেন যে যে সমস্ত লাইব্রেরিতে, সরকারি অনুদানপ্রাপ্ত লাইব্রেরিতে যে কাগজ থাকে তার মধ্যে 8টি কাগজকে নির্দিষ্ট করা হয়েছিল, তার বাইরে আর কোনো কাগজ থাকবে না। এই 8টি কাগজ হচ্ছে যারা সারদা গোষ্ঠীর কাগজ, এবং 2011 সালের আগে সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির হয়ে প্রচার করেছিল, বামফ্রন্টের বিরুদ্ধে কুৎসা করেছিল। 2013 সালে কুণাল ঘোষ, আজকে যিনি রাজ্য সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে সারদার থেকে সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তৃণমূল কংগ্রেস এখানে আন্দোলন করছে, তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বুঝলাম, কিন্তু 12 জনের নামে এফআইআর হয়েছিল। এই 12 জনের মধ্যে একজন মারা গেছেন, একজন পুলিশ অফিসার। তাহলে বাকি যে 10 জন আছে, এই 10 জন হয় বিজেপি না হলে তৃণমূল। তো তাদের জায়গায় তো আন্দোলন করতে হবে। আজকে তো ভবানীপুরে গিয়ে আন্দোলন করতে হবে, কালীঘাটে গিয়ে আন্দোলন করতে হবে, অবস্থান করতে হবে। আমরা যেটা বলতে চাইছি, সারদা নারদা যে কোনো ক্ষেত্রে যদি কেউ দোষী হয়, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে ওই এক যাত্রায় পৃথক ফল যেন না হয়। যখন আপনি একই ভিডিওতে দেখা যাওয়া ফিরহাদ হাকিম থেকে সুব্রত মুখোপাধ্যায়দের নির্বাচনে হেরে যাওয়ার জাস্ট কয়েক মাস পরে বাড়ি থেকে চ্যাংদোলা করে কাউকে আবার বেডরুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন, তখন এই একই ভিডিওতে আমাদের এই ক্ষেত্রে বক্তব্য এক। যদি মুকুল রায় থেকে শুরু করে যারাই থাকুক না কেন, তারা বিজেপিতে থাকলে ট্রিট হচ্ছেন একরকম ভাবে, তৃণমূলে থাকলে একরকম ভাবে। কিন্তু আমি 2000 ওই ডিসেম্বরে সুদীপ্ত সেনের এই চিঠি যখন সামনে এলো, তখন মুকুল রায় কি বলেছেন তোমার সামনে রাখি, দেখি তুমি একমত হও কিনা। মুকুল রায় বলেছিলেন যে সুদীপ্ত সেন তো পুলিশের কাস্টাডিতে আছে, পুরোটাই গটাপ, ওর বক্তব্যের বিশ্বাসযোগ্যতাও নেই, গ্রহণযোগ্যতাও নেই, মানবে? আজকে দাঁড়িয়ে এই একই বক্তব্য শুভেন্দু অধিকারী বলতে পারেন। দেখুন, আমি সোডিয়াম পটাশিয়ামের সমস্যা কবে থেকে তো আমি বলতে পারবো না, তবে আমি এইটুকু জায়গা থেকে আজকে দাঁড়িয়ে বলতে পারি যে তদন্ত সিবিআই করছে এবং তাদের নেতৃত্বেই সবটা হচ্ছে। আমি আরেকটা সিবিআইয়েরই করা তদন্ত, যেটা গোটা ভারতবর্ষে কাঁপিয়ে দেয়া, রাজনৈতিক পট পরিবর্তন করে দিয়েছে, এরম একটা মামলা 2G স্ক্যাম। তাতে চার্জশিট দিতে 2Gর মতো কেসে সিবিআইয়ের কতটা সময় লেগেছিল আমি একদম ডেটা থেকে পড়ছি পঙ্কজদা। 2009-এর 21শে অক্টোবর 2Gতে প্রথম এফআইআর হলো, 2014 সালে তদন্ত শেষ হয়ে চার্জ ফ্রেম হয়ে গেল, 17 সালে মামলা শেষ হয়ে গেল, অর্থাৎ সেই 8 বছরের মধ্যে গোটা মামলার নিষ্পত্তি হয়ে গেল। আর চিটফান্ডের ক্ষেত্রে এখনো অধিকাংশ কেসের ফাইনাল চার্জশিট জমা পড়েনি। পঙ্কজদা কি বলবেন এটা, মানে হাতে রেখে খেলা? প্রথমে একটা কথা আপনাকে বলি সুমনবাবু, যে গোটা রাজনৈতিক জীবনে 1 টাকা অবৈধ কারবার করেননি এমন রাজনীতিক হচ্ছে ইডি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের জম। সেই রকম রাজনীতিককে দেখলে ইডি দৌড়ে পালাবে। দুর্ভাগ্যের বিষয়, আপনার লাল বাহাদুর শাস্ত্রী, নবীন পটনায়ক বা দ্রৌপদী মুর্মু, এই জাতীয় রাজনীতিক এখন একদম বিরল প্রজাতি। আর যারা আজকাল এইসব কথা নিয়ে কালচার করেন, তাদের ডাবল ডিলিং লজ্জায় ফেলে দেয় দেশবাসীকে। আমাকে বলুন, যখন তৃণমূলের স্টেট মুখপাত্র যখন কাস্টডিতে ছিলেন, 3 বছর যখন জেল ছিলেন, তখন কিন্তু মমতা ব্যানার্জি পুলিশ তাকে অ্যারেস্ট করেছিল। সেই সময় কাস্টডিতে থাকার সময় তিনি বলেছিলেন যে রাজীব কুমার, মুকুল রায় এবং এন্ড বেনিফিশিয়ারি ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, 3টে কথা উনি উল্লেখ করতেন। আজকে কিন্তু উনি তাদের নাম উচ্চারণ করেন না। এবার আমার প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারীকে অভিযুক্ত করা কোনো অপরাধ না, যদি সে অন্যায় করে থাকে তাকে অভিযুক্ত করুন, বাট সাবস্ট্যান্সিয়েট ইট, আপনাকে প্রমাণ করতে হবে। পলিটিক্যাল গিমিকের জন্য আপনি সিজিও কমপ্লেক্সে গিয়ে ধর্ণা দেবেন, এত না করে অভিষেক মনু সিংভিকে দিকে একটা মামলা করে দিন সুপ্রিম কোর্টে, হিম্মত থাকে। আর যেটা সুমনবাবু আপনি প্রশ্ন করলেন, একদম তদন্ত শেষ হবে কবে? সিবিআই এবং সিআইডি তাদের জাত মান হারিয়েছে, খুইয়েছে, কারণ তারা রাজনৈতিক প্রভুদের স্বার্থ চরিতার্থতা করার জন্য যে প্রলং করছে ইনভেস্টিগেশন, মানুষের মর্যাদা, টাকা পয়সা, ইজ্জত নিয়ে তারা ছিনিমিনি খেলছে।
সম্প্রতি সারদা কর্তা সুদীপ্ত সেনের মুখে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসতেই বঙ্গ রাজনীতিতে ফের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে চিটফান্ড মামলা। গত মাসে তৃণমূলের প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় আদালতের বাইরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলছেন সারদা কর্তা। কার কথা গিয়েছিল? শুভেন্দু অধিকারী। আরেকবার বলুন, দ্বিতীয় চিঠির বয়ানে কার নাম ছিল? শুভেন্দু অধিকারী। কত টাকা নিয়েছিল? কি বলে টাকা নিত? আমি বলছি সারদা মামলার প্রাইম অ্যাকিউজড তিনি জেলে বসে বয়ান দিচ্ছেন, সেই ব্যক্তির কথার কত গুরুত্ব? কোন ব্যক্তি? যে ব্যক্তির 2 থেকে 2,500 কোটি টাকার জালিয়াতির মামলার প্রধান অভিযুক্ত, যার জন্য লক্ষ লক্ষ গরিব মানুষ রাস্তার ভিখিরি হয়েছেন, অসংখ্য কর্মচারী কর্মচ্যুত হয়েছেন, সর্বশান্ত হয়েছেন অসংখ্য মানুষ, যার প্রতারণার জন্য এই গোটা ঘটনাটা ঘটেছে। সারদা এত বড় চিটফান্ড, আবার বলছি 2 থেকে 2,500 কোটি টাকার প্রতারণা। আমি বলছি এই ব্যক্তির কথার গুরুত্ব কতটা, সুমনবাবু? সিবিআই এবং কোর্ট বিচার করবে, তাই না? মানে বিচার করছে তো, কিন্তু তার মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে ঢেউ উঠেছে। বিবৃতির পরিপ্রেক্ষিতে তো আমার পক্ষে কোনো কথা মানে সরাসরি কিছু বলা সম্ভব না, কিন্তু স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠছে, এই যে ধরুন ইডি নিয়ে এত কথা হচ্ছে যে কেন ইডি আজকে, আপনি একটু আগে বললেন ববিতা সরকারের বয়ান রেকর্ড করছে, ববিতা সরকার চাকরি পেয়েছে, তাকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু পাশাপাশি এই প্রশ্নটাও তো উঠছে যে ইডি সেখানে অন্য কোনো ধরনের লেনদেনের খবর পাচ্ছে, তাহলে ওই যে র্যাডিসন ব্লুতে 70টা ঘর আর প্রতিদিন প্রায় 7 দিনের খরচ 1,12,00,000 টাকা, এবং এই যে 2,800 মাইল মানে কিলোমিটার পেরিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, তার পেছনে যে বিরাট মানে একটা টাকার জায়গা রয়েছে, সেটা অনুসন্ধান করবে কে? ওটা নিয়ে শুধু ইডি কেন, ওটা নিয়ে আমার ভিন্ন প্রশ্ন আছে, কালকেও দর্শকরা জানেন আমি বারবার তুলেছি, কিন্তু আমার প্রশ্নটা আপনার কাছে তা নয়। আমার প্রশ্নটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে সুদীপ্ত সেন সারদা মামলার প্রাইম অ্যাকিউজ, তার কথায় ক্রিমিনাল কেসে দিনের পর দিন মামলা চলছে, জেলের মধ্যে আছেন, তার কথার কতটা গুরুত্ব? না, এ তো দিনের আলোর মতো পরিষ্কার, মানে নারদার ফুটেজটাও তো রয়েছে। নারদার ফুটেজ তো বিজেপির অফিস থেকেই দেখানো হয়েছিল, তাহলে বিজেপির অফিস থেকে দেখানো হয়েছিল। এই যে আমরা মানে ইডির প্রসঙ্গটা এলাম এই কারণে যে যেমন এখানকার দাদামণি বা ধরুন ওই লোডশেডিং অধিকারী যেমন সর্বভারতীয় ওয়াশিং মেশিনে ঢুকেছেন, ওই যে ধরুন যাদের পেছনে ইডি, ওই শিবসেনার বিধায়কদের পেছনে যে ইডি লেলিয়ে দিয়ে তাদেরকে সর্বভারতীয় যে ওয়াশিং মেশিনে ঢোকানোর প্রক্রিয়া চলছে। প্র্যাকটিক্যালি প্রবলেমটা হচ্ছে যে সংস্থাগুলোর উপর আমরা নির্ভর করছি, সেই সংস্থাগুলো তো বিশ্বাসযোগ্য না। সুদীপ্ত সেন আজকে কুণাল ঘোষ যথার্থ উল্লেখ করেছেন যে 2020 সালের ডিসেম্বরে একটা চিঠি লিখলেন, 1 ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই প্রেসিডেন্সি জেলে বসে অফিসিয়ালি প্রেসিডেন্সির সংশোধনাগার কর্তৃপক্ষকে চিঠি লিখলেন যে মুকুল রায় প্রচুর টাকা নিয়েছেন। আমি বলছি যে মুকুল রায়কে তো ডাকা হলো না, সেই প্রশ্ন তুলবেন নিশ্চয়ই। না, প্রশ্ন তো মানে আমরা তো সেটাই বলছি যে হঠাৎ করে এই পরিবর্তনগুলো কেন হচ্ছে, মানে নাম থাকা সত্ত্বেও, যাদের ছবি থাকা সত্ত্বেও তাদেরকে ডাকা হচ্ছে না কেন? প্রণয়দা, এক হচ্ছে দুটো বিষয় আজকে তৃণমূল কংগ্রেস এই সাংবাদিক সম্মেলনে হাতিয়ার করেছে। এক হচ্ছে সুদীপ্ত সেনের সিএমএম এর কাছে যে পাঠানো চিঠি, তার একেবারে অফিসিয়াল সার্টিফাইড কপি। আরেকটা হচ্ছে আজকের এই বক্তব্য, যার একেবারে স্পষ্ট অভিযোগ শুভেন্দু অধিকারীর নামে তার বিরুদ্ধে। কুণাল ঘোষ তো প্রায় 2.5 বছর জেলে ছিলেন, তাকে জেলে কিন্তু সিবিআই বা ইডি কেউ ঢোকায়নি। কুণাল ঘোষকে জেলে ঢুকিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার। কেন ঢুকিয়েছিল? যে সুদীপ্ত সেনের 16 পাতার লিখে একটি চিঠি ছিল, যেখানে সুদীপ্ত সেন লিখেছিল কুণাল ঘোষ টাকা নিয়েছে। আর কুণাল ঘোষ যখন জেলে ছিল তখন কুণাল ঘোষের বাইট আছে, আপনারাও দেখাতে পারবেন। কুণাল ঘোষ বলেছিল সারদা থেকে সবচেয়ে বেশি লাভবান যদি কেউ হয়ে থাকেন তার নাম মমতা ব্যানার্জি। তাহলে আজকে কুণাল ঘোষ যে কথা বলছেন, তাহলে তো মমতা ব্যানার্জির আগে জেলে থাকার কথা। মমতা ব্যানার্জি কেন জেলের বাইরে আছেন? যদি কুণাল ঘোষের আজকের বক্তব্যকে গুরুত্ব দিতে হয় আর সুদীপ্ত সেনের চিঠিকে গুরুত্ব দিতে হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠিকে গুরুত্ব দিতে হলে কুণাল ঘোষের জেলে থাকার কথা, মমতা ব্যানার্জির জেলে থাকার কথা, আর সেই দুটো ঘটনা আগে ঘটেছে। তার মানে কুণাল ঘোষকে গুরুত্ব দিতে হবে না, সুদীপ্ত সেনকে গুরুত্ব দিতে হবে না, যে টাকা নিয়েছে সেই শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে প্রণয় বাবুদের সার্বিক বক্তব্য। তখন তো মমতা ব্যানার্জির মন্ত্রী ছিলেন,
মমতা ব্যানার্জি তো রিক্রুট করেছেন শুভেন্দু অধিকারীকে, কুণাল ঘোষকে জেলে না পাঠিয়ে এখন তো শুভেন্দু আপনার অধিকারীকে দলের কেন নেতা। পাঠালেন না? এই 1 ডিসেম্বর 2020 সুদীপ্ত সেনের লেখা চিঠি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে, ওই প্রেসিডেন্সি জেলে বসে লেখা। আমি বলছি যে সেই চিঠিতে মুকুল রায়ের নাম ছিল, তো তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। না, অ্যাকচুয়ালি জিজ্ঞাসাবাদ কাকে করবে না, এটা তো সিবিআই নরেন্দ্র মোদী অমিত শাহ নির্দেশে করে। অতএব আমি তো বলতে পারবো না। নরেন্দ্র মোদী অমিত শাহ যাকে জিজ্ঞাসা করতে বলবে ওরা তাকে করবে। অ্যাকচুয়ালি সমস্ত সংস্থাগুলো এখন বিজেপি তার দলীয় কার্যালয় বানিয়ে ফেলেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী গ্রেফতার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্সি ডাকছে কারণ এজেন্সিকে দিল্লি থেকে বলা হচ্ছে, আমি তো বারে বারে বলেছি সিবিআই যে নিরপেক্ষ, ইডি যে নিরপেক্ষ, তার তো প্রমাণ দিতে হবে। এখানে সুদীপ্ত সেন বলছে যে আমি শুভেন্দু অধিকারীকে টাকা দিয়েছি, সিবিআই তখন দেখতে পায় না? আরে গ্রেপ্তার করা ছেড়ে দিন, একবার ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি। অভিষেককে জবাব দিতে গিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। আমি 19 ডিসেম্বর জয়েন করেছিলাম ভারতীয় জনতা পার্টিতে, 9/12 আমি নিজেই দিয়েছিলাম সিবিআইকে চিঠি। এই যে দেখুন, 9/12/2020। আমার দম আছে, মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি, ওই ছোড়া জানে না। এই চিঠিটা লিখিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে ভাইপো, তৃণমূলের এক মুখপাত্র যাকে আমি নর্দমার কিটের সঙ্গে তুলনা করি, আর পীযূষ পান্ডে বলে একজন আইপিএস, এরা এই চিঠি লিখিয়েছে। বাকি একটাই অস্ত্র আছে, খুন করা। গায়ে হাত দেওয়া হয়ে গেছে, নরহরি মাহাতো থেকে সুশীল বর্মন থেকে তাপসী মণ্ডল থেকে গায়ে হাত পর্যন্ত কমপ্লিট। আর আমাকে তো চড় মারতে এসেছিল তপন চ্যাটার্জি পূর্বস্থলী, সকলে দেখেছে। আবার রাজারহাটের তাপস চ্যাটার্জি তাকে টেনে সরিয়ে নিয়েছে, এটাও সবাই দেখেছে। যে শুভেন্দু হচ্ছে প্রতিহিংসা স্পৃহায় ভুগছে, বিজেপি হেরে যাবার পর, ওর মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন চুরমার হবার পর, শুভেন্দু যত অবান্তর কথা বলবেন তত রাজ্যের মানুষের প্রতিবাদ তার বিরুদ্ধেও হবে।